দীর্ঘদিন যখন শেখ হাসিনা সরকার বারবার বলছে এগুলো মূর্তি না, এগুলো মূর্তি না, এটা একটা স্থাপত্য শৈলী, এটা একটা ভাস্কর্য, এটা ইতিহাসের ক্যারেক্টার গুলোকে উপস্থাপন করার একটা মাধ্যম মাত্র, এটা কোনোভাবেই মূর্তি পূজার অংশ নয়, তখন কেউ তোমরা বিশ্বাস করো না। তাহলে এখন কিভাবে মূর্তি পূজাকে সমর্থন করছো? এখন কিভাবে ওই ভাস্কর্য গুলাই জুলাই জাদুঘরে যখন স্থান পাচ্ছে সেগুলোকে হালাল হিসেবে ট্যাগ লাগিয়ে দিচ্ছ? এখন কিভাবে এই ভাস্কর্য গুলাকে তোমরা সহ্য করছো? এখন কেন ভাঙছো? জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। দীর্ঘদিন ধরে বাংলাদেশে এক ধরনের চর্চা প্রচলন ছিল, সেটা হচ্ছে বাংলাদেশেই যে স্থাপত্য শৈলী ভাস্কর্য যেগুলো রয়েছে, যেগুলো হচ্ছে সৌন্দর্য বর্ধনের জন্য এবং ইতিহাসের ব্যক্তিত্বদেরকে তুলে ধরার জন্য তৈরি করা হয়েছিল, সেগুলোকে ইসলাম বিরোধী এবং মূর্তি পূজার অংশ দাবি করে মৌলানারা কিন্তু ব্যাপক ইসলামী প্রোপাগান্ডা চালায়। আল্লাহর জন্য ভালোবাসা হইলে ভাস্কর্যের দরকার পড়ে না, ছবির দরকার পড়ে না। আল্লাহর জন্য হইলে কোন ছবি, ভাস্কর্য, টাকার মধ্যে, মূর্তির মধ্যে, সবকিছুর মধ্যে, বইয়ের মধ্যে, আদালতের মধ্যে, সব জায়গায় ছবি লাগায়া, মূর্তি লাগায়া ভালোবাসা তৈরি করতে কথা কয় না হয়। আল্লাহর জন্য ভালোবাসা, সুবহানাল্লাহ। দেখেন, এবং সেই ইসলামিক প্রোপাগান্ডার বলি হয় একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং সংবিধান। ওপেনলি শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমান, যে পরিবার কিনা বাংলাদেশের সার্বভৌমত্বের স্রষ্টা প্রতীক, সেই পরিবারকে সরাসরি ইসলাম বিদ্বেষী আখ্যায়িত করা হয়। কিন্তু বর্তমান সময়ে আমরা কি দেখতে পাচ্ছি? যখন জুলাই আন্দোলনের মাধ্যমে একটি জঙ্গিবাদ, মৌলবাদী আন্দোলনের উত্থান ঘটলো বাংলাদেশে এবং বাংলাদেশের গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত সরকার উৎখাত হয়ে নিরাপত্তার স্বার্থে পাশের দেশে আশ্রয় নিল, ঠিক তার পরপরই জুলাই আন্দোলনের ন্যারেটিভটাকে বাংলাদেশে এস্টাবলিশ করতে গিয়ে ওই ভাস্কর্য, স্ট্যাচু এবং জুলাই আন্দোলনের ইতিহাসকে প্রমোট করার জন্য নানা রকম স্থাপত্য শৈলী কিন্তু দাঁড় করানো হলো গণভবনের প্রাঙ্গণে। গণভবনের প্রাঙ্গণে এই ভাস্কর্য এবং স্থাপত্য শৈলী দাঁড় করিয়ে তারা এটা বুঝাইলো যে এটা জুলাই আন্দোলনের স্মৃতি জাদুঘর। বেশ ভালো কথা, জুলাই আন্দোলনের স্মৃতি জাদুঘর। তাহলে এই স্মৃতি জাদুঘরে তোমরা দিন শেষে মূর্তিকে কেন প্রতিস্থাপন করলে বা ভাস্কর্যকে কেন প্রতিস্থাপন করলে, যার বিরোধিতা তোমরাই করেছিলা? এবং এইটা নিয়ে বর্তমান সময়ে মাওলানা বলেন, মুফতি বলেন কিংবা ইসলামিক স্কলার যারা দীর্ঘদিন বয়ান দিয়েছে মূর্তি ভাস্কর্যের বিরুদ্ধে, তারা কিন্তু এখন নিশ্চুপ, কোনো কথা বলছে না। हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदे, ये क्या हुआ? মূর্তি ভাস্কর্য নিয়ে এখন কথা বললে বর্তমান সরকার তাদেরকে তো ছেড়ে কথা বলবে না, কারণ বর্তমান সরকারের কূটনৈতিক চাপ রয়েছে। পশ্চিমারা রীতিমতো ঘোষণা দিয়ে উদ্বেগ জানিয়েছে যে বাংলাদেশে মৌলবাদের উত্থান উদ্বেগজনক হারে বাড়ছে। যেহেতু বাংলাদেশে মৌলবাদের উত্থান উদ্বেগজনক হারে বাড়ছে, সেহেতু পশ্চিমা বিশ্ব চাইছে বাংলাদেশে মৌলবাদ বিরোধী কিংবা জঙ্গিবাদ বিরোধী একটা অপারেশন করতে। তাতে করে এই সমস্ত মৌলানাদের পিঠের ছাল চামড়া কোনোটাই থাকবে না এবং সেই ভয়ে তারা এখন নিশ্চুপ। শেখ হাসিনার শাসন আমলে সরাসরি শেখ হাসিনার বাবার বিরুদ্ধে গিয়ে কথা বলতে পেরেছে, কিন্তু বর্তমান সময়ে তারা সামান্য ভাস্কর্যের বিরোধিতা করতে পারছে না, যেটা দীর্ঘদিন ধরে তারা বাংলাদেশের সমাজে চর্চা করে এসেছে এবং চর্চা করিয়েছে যে বাংলাদেশে এই যে ভাস্কর্য যেগুলো দেখছেন এগুলো প্রত্যেকটা হারাম। তাহলে এতদিন হারাম থাকলে এখন 2026 সালে জুলাই জাদুঘরের এই ভাস্কর্যগুলা কি হালাল হয়ে গেল? বিষয়গুলো কিন্তু ভাবা দরকার। দীর্ঘদিন যখন শেখ হাসিনা সরকার বারবার বলছে এগুলো মূর্তি না, এগুলো মূর্তি না, এটা একটা স্থাপত্য শৈলী, এটা একটা ভাস্কর্য, এটা ইতিহাসের ক্যারেক্টার গুলোকে উপস্থাপন করার একটা মাধ্যম মাত্র, এটা কোনোভাবেই মূর্তি পূজার অংশ নয়, তখন কেউ তোমরা বিশ্বাস করো না। তাহলে এখন কিভাবে মূর্তি পূজাকে সমর্থন করছো? এখন কিভাবে ওই ভাস্কর্য গুলাই জুলাই জাদুঘরে যখন স্থান পাচ্ছে সেগুলোকে হালাল হিসেবে ট্যাগ লাগিয়ে দিচ্ছ? এখন কিভাবে এই ভাস্কর্য গুলাকে তোমরা সহ্য করছো? এখন কেন ভাঙছো? তাহলে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙতে তখন তোমাদের বিবেকে বাধে নাই, অথচ জুলাই আন্দোলনের নাম করে যে সমস্ত ভাস্কর্য গুলা গণভবনে প্রতিস্থাপন করা হলো এবং নাম দেওয়া হলো জুলাই জাদুঘর, সেগুলোকে ভাঙতে তোমাদের
রুহু কাঁপতেছে, আত্মা কাঁপতেছে। তার মানে পরিকল্পিত ভাবে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করতে এবং ইউনাইটেড স্টেট অফ পাক বাংলার থিওরি বাস্তবায়ন করতে তোমরা ভাস্কর্য বিরোধিতার নাটক করে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ট্যাচু গুলোকে ভেঙে বাংলাদেশের সৌন্দর্য নষ্ট করেছো। বাংলাদেশকে মৌলবাদের ঘাঁটি বানিয়েছো তোমরা মাওলানা। দীর্ঘদিন ওয়াজের মঞ্চে বলে আসছো জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ঘোড়ার ডিম, তাহলে এখন এই মুহূর্তে তোমার জাতির পিতা ইব্রাহিমের জায়গায় ভাস্কর্য বিরোধিতাকে কেন প্রশ্রয় দিচ্ছ না? ও এখন বিএনপি সরকার আছে, চাম ছিলে দিবে, তার উপর আছে পশ্চিমা চাপ। তাহলে পশ্চিমা চাপ যদি থাকে, ইহুদি নাসারাদের সঙ্গে যদি এতই আপাত, এতই বন্ধুত্ব, তাহলে সামাজিক পর্যায়ে সাধারণ মানুষকে কেন বলছো যে ইহুদিরা তোমাদের দুশ্মন? তোমরা নিজেরা বন্ধুত্ব করবা ইহুদিদের সাথে, নাসারাদের সাথে, বিধর্মীদের সাথে, তাতে দুশ্মনগিরি থাকে না, কারণ ওই জায়গায় ডলারের গন্ধ পাওয়া যায়, ডলারের পেমেন্ট পাওয়া যায়। আর সাধারণ মানুষ যদি সেকুলার কথাবার্তা বলে, সাধারণ মানুষ যদি সরাসরি ইহুদিদের কথা যদি নাও বলে, যদি নিজেদের মত প্রকাশ করে শান্তির জন্য, সেটাকেও ইহুদি দালালের ট্যাগ লাগায় দাও তোমরা, তখন এটার বেলায় ইসলাম ফলাও তোমরা। এখন তোমাদের বেলায় জায়েজ হয়ে যায়, তাই না? এখন তোমাদের বেলায় এটা জায়েজ হয়ে যায়। যখন সাধারণ মানুষ নিরপেক্ষ কথা বলে তখন সেটা হয়ে যায় নাস্তিক্যবাদ। আর যখন তোমরা তলে তলে ইহুদিদের সাথে আঘাত করো, এখন ভাস্কর্যের বিরোধিতা করতে তোমাদের আত্মা কাঁপে, এখন সেটা জায়েজ, মানে এমন ভাবে জায়েজ, এই জায়েজটাকে তোমরা রীতিমতো শৈল্পিক জায়গায় নিয়ে আসছো। এখন এটাকে নানান ইসলামী নাম দিয়ে এটা বুঝাচ্ছ যে এটা হালাল। কেন ভাই? যাও না, গণভবনে যাও, মূর্তিগুলো ভাঙবো, ভাইঙ্গা বুঝাও যে তোমরা তোমাদের মূর্তি বিরোধিতা বা ভাস্কর্য বিরোধিতার জায়গায় রয়েছে। আসলে মূর্তি আর ভাস্কর্য যে আলাদা বিষয়, এইটা সাধারণ মানুষকে তোমরা বোঝাতে অক্ষম। তোমরা ভাবো ভাস্কর্য মানেই মূর্তি পূজা। ভাস্কর্য যে ইতিহাসের ক্যারেক্টার গুলোকে উপস্থাপন করে, এই যে চিন্তাধারা, এইটা তোমাদের মানতে কষ্ট হয়। তাহলে যে তোমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, তাহলে যে তোমাদের ডলার আমদানি বন্ধ হয়ে যাবে। এই তো কয়েক মাস আগে বাংলাদেশের এক মাওলানা ওয়াজের মঞ্চে বলছে পতিতারা নাকি স্লোগান দেয় বাঁচার মতো বাঁচতে চাই। চলেন ফুটেজ দেখে আসি। পতিতারা মিছিল করে বাঁচার মতো বাঁচতাম চাই। জিনা করা কি জায়েজ না হারাম? মহাগ্রন্থ আল কোরআন জেনাকারীর ব্যাপারে কি অর্ডিন্যান্স জারি করছে? তাকে পাথরে পাথরে উড়ালাও, আর রাজপথে পতিতারা মিছিল দেয়। আমরাও তো মানুষ, আমরা বাঁচতাম চাই। তাহলে এখন যখন সরাসরি জামাতে ইসলামের নেতা গাজী নজরুল হোটেলে মেয়ে নিয়ে ধরা খাইলো, এখন আর তোমাদের বেলায় এই ফতোয়া কাজ করে না, পাথর মারার ফতোয়া আর এখন কাজ করে না। এখন সরাসরি তুমি মৌলানা ওই গাজী নজরুলের পরামর্শ দাও যে আপনি পারলে আরো 10টা বিয়ে করেন। তাই বেটা, ধরা খাওয়ার পর তো করে কাবিনের কথা মনে পড়ে, তারপর তো করে বিয়ের কথা মনে হয়। ধরা খাওয়ার আগে সব যে অবৈধ সম্পর্ক, তখন তোরা পাথর মারার বয়ান কাজে লাগাইতে পারস না? তখন তোরা পাথর মারার বয়ান গুলো কি শোকেসে সাজায় রাখোস? এই যে পরিস্থিতিগুলা, এগুলো কিন্তু ইসলামের বিরুদ্ধে বলা নয়, এগুলো হচ্ছে ওই সমস্ত ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে বলা যারা প্রতিনিয়ত ইসলামকে পুঁজি করে নিজেরা ফায়দা তুলছে এবং ইহুদি নাসারাদের সাথে তলে তলে আঘাত রেখে নিজেরা নিজেদের বয়ানটাকে এস্টাবলিশ করতে যায়া সমাজে সংঘাত লাগাচ্ছে। এখন যখন সরকার পরিবর্তন হলো, সেম জিনিসটাই যখন এখন বাস্তবায়ন হচ্ছে, এখন তাদের মুখে কোনো কথা নাই, তাদের ভেতরে কোনো বিরোধিতা নাই। সব দোষ আওয়ামী লীগের, সব দোষ শেখ হাসিনার, সব দোষ এই বাংলার মুক্তিযুদ্ধপন্থী মানুষদের, কারণ তারা সহ্য করে। দীর্ঘ 17টা বছর এদেরকে দমানোর চেষ্টা করে নাই আওয়ামী লীগ, অথচ তারপরও আওয়ামী লীগের ঘাড়ে দোষ এসেছে। তো এখন ওই যে যাদেরকে প্রশ্রয় দিয়েছিল আওয়ামী লীগ, তাদের দ্বারাই কিন্তু দিন শেষে আওয়ামী লীগের উৎখাত হলো, এটাই বাস্তব। সুতরাং কূটনৈতিক টাকা সব দেশ থেকেই কম বেশি আসে। কোন টাকা আপনি নেবেন, কোন টাকা নেবেন না, চয়েস হওয়া উচিত আপনার, কারণ আপনার দেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং পারস্পরিক বাস্তবতা এবং প্রতিবেশী দেশের নিরাপত্তা এবং আপনার দেশের নিরাপত্তা বিবেচনা করেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তো বিগত 17 বছর বাংলাদেশে ধুমছে টাকা ঢুকছে, চায়নার টাকা, তুরস্কের টাকা ধুমধাম ঢুকছে, ধুমধাম নিয়েছেন, কিন্তু তার প্রতিফলন যে বাংলাদেশকে কিভাবে চুকাতে হচ্ছে সেটা বর্তমান সময় দেখলেই বোঝা যায়। বাংলাদেশে বিদ্যুৎ নাই, বাংলাদেশে গ্যাস নাই, খাদ্যের সংকট, ঠিক মতো খাদ্যশস্য আমদানি নাই, কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না, কৃষকরা সার পাচ্ছে না, কৃষকরা বীজ পাচ্ছে না, তেল পাচ্ছে না। এখন ওই যে দীর্ঘদিন যারা আপনার আমাকে যে ফান্ডিং দিছে দেশের বাইরে থেকে, রাজনৈতিক ফান্ডিং, সেই ফান্ডিং এর টাকাগুলো যে মাওলানারা পকেটে তুলে ওই যে ওয়াজ বাণিজ্য,
মতবাদ বাণিজ্য করছে, সেই মতবাদ বাণিজ্যের টাকাগুলো কিন্তু এখন আপনার আমার মাথা থেকেই তুলতেছে। বেশি দামে জিনিস খায়া, তারপরে প্রতিনিয়ত শোষণের মাধ্যমে। আর আমাদের বন্দরগুলো তো চলে গেছে পশ্চিমাদের হাতে। আমাদের গোলামি চুক্তির মাধ্যমে পশ্চিমা থেকে আমরা মাংস আমদানি করতেছি, সব পণ্য আমদানি করতেছি, তাও কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়া। তাহলে ফিউচারে এই খাবার খায়া বা এই খাদ্য পণ্য খায়া, যে ভুট্টার আটা, যে গমের আটা বাংলাদেশে আমদানি করা হয়েছে, এগুলা খায়া যদি ফিউচারে ক্যান্সার হয়, সে দায়ভার কে নিবে? আর এই ক্যান্সারের টিকা বা এই ক্যান্সারের ওষুধ বাংলাদেশে বিক্রি করার জন্য ওই গোষ্ঠী আবার নতুন করে চুক্তি করবে। এইভাবে করে করে বাংলাদেশের মানুষকে গিনিপিগ বানাচ্ছে। হামের টিকা সঠিক সময় আমদানি না করে কতগুলো শিশুকে মেরে ফেললো, এই বিষয়গুলো কিন্তু এখন ওপেন সিক্রেট। সুতরাং বুঝতেই পারছেন, এখানে বাংলাদেশের ভোক্তা বাণিজ্যটাকে পুঁজি করে আমাদেরকে একটা ট্র্যাপে ফালানো হচ্ছে। এইটা নিয়ে মৌলানারা কোনো কথা বলবে না, কারণ এইটার একটা ফাইন্যান্সের অংশ তাদের পকেটেও যাচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন দেশের বর্তমান অবস্থা।